أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আছি, আইটির দ্বিতীয় সেশন। হোম মেনু সম্পর্কে আমরা আজকে আরো কিছু বিষয় দেখব এবং আজকের এই বিষয়গুলো দেখার মাধ্যমে হোম মেনুর আলোচনা মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো লাস্ট ক্লাসে আমরা যদি একটু খেয়াল করি, লাস্ট ক্লাসে আমরা ফন্ট নিয়ে আলোচনা করছিলাম। ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার কিভাবে করতে হয়, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার এইগুলো কিভাবে করতে হয় এবং কাস্টম ফন্টস কিভাবে ডাউনলোড করতে হয়। অ্যান্ড আমাদের টাইপিং রিলেটেড আমরা একটা টাইপিং ক্লাবের পরামর্শ দিয়েছিলাম, সেইটা ব্যবহার করে আমাদের টাইপ স্পিড বাড়ানোর সুযোগ আছে। আজকের ক্লাসে আমরা হোম মেনুর বাকি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আমরা আলোচনাটা শুরু হবে। এর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে একটু ওপেন করে ফেলি। ওয়ার্ডটা আমরা ওপেন করে ফেললাম, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এখানে লাস্ট ক্লাসে এই ফন্ট রিলেটেড যে আলোচনা আছে, ফন্ট গ্রুপের সব বিষয়গুলো আলোচনা করা হয়েছিল, ক্লিপবোর্ডের আলোচনাগুলো করা হয়েছে। এই দুইটা জিনিস আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আমরা প্যারাগ্রাফ রিলেটেড প্রয়োজনীয় যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। এরপর স্টাইলস সম্পর্কে আলোচনা হবে অ্যান্ড এডিটিং সম্পর্কিত আলোচনাগুলো হবে। তা আমরা শুরু করি। প্যারাগ্রাফ এর আলোচনা শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে প্যারাগ্রাফ কি। প্যারাগ্রাফ বলতে মাইক্রোসফট ওয়ার্ড যেটা বোঝে বা আমরা সাধারণ সেন্সে কি বুঝি, কয়েকটা লাইনের সমষ্টি। এক বা একাধিক লাইন মিলে একটা প্যারাগ্রাফ হতে পারে। একটা সিঙ্গেল লাইনেও একটা একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়েও একটা প্যারাগ্রাফ হইতে পারে, পাশাপাশি মাল্টিপল সেন্টেন্স নিয়েও একটা প্যারাগ্রাফ হইতে পারে। তো এটা কিভাবে বুঝি যে প্যারাগ্রাফটা শেষ হইল? যখন আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিই। অর্থাৎ আমি লিখতেছি লিখে একটা লাইন ব্রেক বা এন্টার প্রেস করলাম, তার মানে আমি এই প্যারাগ্রাফটা শেষ করলাম। এই প্যারাগ্রাফ থেকে বের হয়ে আমি আবার নতুন আরেকটা প্যারাগ্রাফ শুরু করলাম। এইটাকে বলা হয় প্যারাগ্রাফ। একটা লাইন হইতে পারে অথবা একাধিক লাইন হইতে পারে। তো প্যারাগ্রাফের ভিতরে আমরা যদি এখানে কোনো একটা কিছু লিখে ফেলি, একটা প্যারাগ্রাফ আমরা লিখে ফেললাম, যেখানে মোটামুটি আমরা 5টা লাইন দেখতে পাচ্ছি, বেশ কিছু সেন্টেন্স আছে এটার ভিতরে। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এখানে দেখেন আমাদের 5টা লাইন মিলে আমার একটা প্যারাগ্রাফ হয়েছে। আর যদি আমি এটার উপরে একটা টাইটেল দিয়ে দিই, মাইসেলফ, একটা টাইটেল দিয়ে দিলাম, তাহলে আমাদের প্যারাগ্রাফ হিসেব করলে কিন্তু 2টা প্যারাগ্রাফ আছে। এই শব্দ, এটাও একটা প্যারাগ্রাফ, আর এই যে আমাদের যে মাল্টিপল লাইনের একটা প্যারাগ্রাফ, টোটালি আমরা 2টা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এটার পর যেহেতু আমি একটা লাইন ব্রেক এন্টার প্রেস করছি, তার মানে এটাও একটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট করতেছে। যদিও এটা একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, তারপরও এটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হচ্ছে, কারণ আমরা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দেখেন আমার লেখাটা লেফট থেকে শুরু হচ্ছে। এটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ এটা বাম পাশ থেকে শুরু হলো। এটাকে চাইলে আমরা সেন্টারে নিয়ে যেতে পারি আমার এই লেখাটাকে, অথবা রাইট অ্যালাইনমেন্ট দিতে পারি। সেটার জন্য আমরা এইখান থেকে এই যে প্যারাগ্রাফের লেফট অ্যালাইনমেন্ট এখন অ্যাক্টিভ আছে, আমরা যদি এই সেন্টারে চাপ দিই, তাহলে এই যে দেখেন এটা মাঝখানে চলে আসছে। আমরা এটা ফন্ট সাইজটা একটু বড় করে দিই।
তো মাইসেলফ শব্দটা একটু আগে কিন্তু বামে ছিল লেফট অ্যালাইনমেন্ট হওয়ার কারণে, এখন সেন্টারে চলে আসছে। আবার যদি রাইটে ক্লিক করি তাহলে আমার ডান পাশে চলে গেল। তাহলে তিনটা অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট, এই তিনটা অ্যালাইনমেন্ট। তো প্যারাগ্রাফের যে কোনো জায়গায় কার্সর রেখে মাউস এটা একবার ক্লিক করে আমি যদি এটার কোনো একটা অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। প্যারাগ্রাফের বিষয় হচ্ছে প্যারাগ্রাফ সিলেক্ট করতে হয় না। এর আগ পর্যন্ত লাস্ট ক্লাসে আমরা ফন্ট নিয়ে যখন আলোচনা করছিলাম, কাট কপি পেস্ট নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু যেটা দেখা গেছে যে আমাদের সিলেক্ট করতে হচ্ছে, তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যা করি করতে হচ্ছে। কিন্তু প্যারাগ্রাফে যেটা হয়, সিলেক্ট করতে হয় না। প্যারাগ্রাফের কোনো একটা জায়গায় কার্সরটা রেখে আপনি হচ্ছে এইখানে প্যারাগ্রাফের স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। এখন দেখেন এই লেখাগুলো বাম পাশ থেকে শুরু হয়েছে এই প্যারাগ্রাফেরও। এটাকে যদি আমরা সেন্টার করে দিই, এই যে দেখেন এটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। এটা যদি ডান পাশে দিই, এই যে ডান পাশ থেকে আমার অ্যালাইনমেন্টটা হয়ে গেল। এটা একটু বুঝতে আহ, এটার চাইতে এই জিনিসটা বোঝা আমাদের জন্য সহজ, এই কারণে আমি কিন্তু সিঙ্গেল একটা শব্দ লিখলাম, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট। ওকে, ফাইন। আমরা আমাদের লেখাগুলোকে তিনটা পজিশনে সেট করতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইয়ের কনসেপ্টটা হচ্ছে, এবার হচ্ছে আমরা যদি এইখানে একটু খেয়াল করি, এটা যেহেতু লেফট অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট হওয়ার কারণে যেটা হয়েছে, বাম পাশটা আমার খুবই সুন্দর সমান আকারে আছে, কিন্তু ডান পাশটা কিন্তু এলোমেলো হয়ে আছে। কারণ এই যে এই শব্দের পরে নিচে যে শব্দটা আছে, এই শব্দটা এখানে আর জায়গা পাচ্ছে না, সে কারণে ও নিচের লাইনে চলে আসছে। ওর এই মাথা ব্যথা নাই যে আমি যে চলে আসলাম ওই লাইনটা কি ঠিক মতো সমানভাবে শেষ হইল কিনা, এই টেনশন কিন্তু এই শব্দের নাই, বা প্যারাগ্রাফ এই টেনশনটা করতে চাচ্ছে না। সেটার জন্য কি করতে হবে আমাদেরকে, এইখান থেকে অ্যালাইনমেন্টের লেফট, রাইট, সেন্টার কোনোটাই না দিয়ে জাস্টিফাই দিয়ে দিতে হবে। জাস্টিফাই দেওয়ার কারণে কি হলো, আমাদের এখানে আমাদের দুই পাশটাই একেবারে সমান দেখাচ্ছে। টেনশনটা এখন তার দুই দিকে, যে লেফটও ঠিক রাখতে হবে আমাকে, রাইটও ঠিক রাখতে হবে, একটা জাস্টিস করতে হবে, জাস্টিফাই করতে হবে। ওকে, তো লেফট রাইট একেবারে সুন্দর পারফেক্ট হয়ে গেল। তা আমাদের লেখাগুলাকে যদি সুন্দর রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এইগুলাতে না গিয়ে আমরা হচ্ছে জাস্টিফাই দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই চারটা ধরনের অ্যালাইনমেন্ট আমরা পেয়ে গেলাম, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। ফাইন। এরপরে যদি আমরা একটু আগাই, যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে একটা লাইন থেকে আরেক লাইনের যে গ্যাপ, সেই গ্যাপটা কেমন হবে। দেখেন এখন যেটা আছে, আমাদের এক লাইন থেকে আরেক লাইনের ভিতরে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা এটাকে একটু বাড়াবো, গ্যাপটা যতটুকু আছে তার চাইতে আরেকটু বেশি গ্যাপ দিতে চাই, তখন আমাদের এই লাইন স্পেসিংটা ব্যবহার করতে হয়। এখান থেকে যদি আমি সিঙ্গেল দিয়ে দিই 1.0, তাহলে দেখেন লাইন স্পেসিং কিন্তু কমে গেল আরো। এখান থেকে যদি আমি একটু বাড়াই দিই 2.5, দেখেন আমাদের এখানে প্রত্যেকটা লাইনের গ্যাপ অনেক বেড়ে গেছে। তো লাইনের যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা যদি আমরা বাড়াইতে কমাইতে চাই, তাহলে আমাদের এই লাইন স্পেসিং ব্যবহার করতে হয়। 2.5 আছে, তবে স্ট্যান্ডার্ড 1.15 অথবা সর্বোচ্চ 1.5। বিশেষ করে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি, দরখাস্ত, সেক্ষেত্রে 1.15টা বা 1.5টা আমাদের জন্য মানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ধরতে পারি আমরা। তো এখানে 3 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বাই এনি চান্স আপনার এর চাইতেও বেশি প্রয়োজন, তখন কি করব, আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশনসে চলে যাব। এইখানে এসে এই যে 3 দেওয়া আছে, স্পেসিং 3, এই 3টাকে চেঞ্জ করে আমরা ধরেন 5 করে দিলাম। ফাইন, এবার যদি ওকেতে চাপ দিই, দেখেন লাইন স্পেসিং 5 হয়ে গেছে, অনেক বড়। তো সাধারণত এত বড় প্রয়োজন হয় না,
যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এইটা ইউজ করতে পারবো। সাধারণত আমরা 1.5 এইটা দিয়ে আমাদের কাজ হয়ে যায়। এর বাইরে আরো দুইটা অপশন আছে। আমরা যদি একটু প্যারাগ্রাফটাকে অন্য আরেকটা প্যারাগ্রাফে এখানে লিখে ফেলি, তো আমি আরেকটা প্যারাগ্রাফ এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের দুইটা প্যারাগ্রাফ হইলো। এখান থেকে আমরা এটাকে একটু কমাই দিই, ছোট করে দিলাম। সেম জিনিসটাকে আমি আরেকটা কপি করি একটু ছোট করে, এই এই প্যারাগ্রাফের আমরা লাইন স্পেসিংটা সিঙ্গেল লাইন স্পেসিং করে দিই। এবার দেখেন আমরা যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা যে শেষ হয়েছে সেটা আমরা কিভাবে বুঝতেছি। প্রথম কথা হচ্ছে এই যে এখানে লাইন শেষ হয়েছে, নতুন আরেকটা লাইন শুরু হয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয় আমরা সহজে বুঝতেছি, সেটা হচ্ছে দুইটা প্যারাগ্রাফের মাঝে একটা গ্যাপ আছে দেখেন। এখানে কিন্তু আমরা লাইন ব্রেক বা ইন্টারপ্রেস করি না, ইন্টারপ্রেস করার কারণে যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপটা কিন্তু না। এই দুইটার মাঝখানে কোনো জায়গা মানে লেখার জায়গা নাই। তারপরে এই গ্যাপটা কিভাবে তৈরি হইল? সেই গ্যাপটা তৈরি করা যায় আমরা প্যারাগ্রাফের পরে এবং আগে স্পেসিং ইউজ করতে পারি। বিফোর প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফ আমরা স্পেসিং ইউজ করতে পারি। যেমন এখন প্রতিটা প্যারাগ্রাফের পরে একটা স্পেস দেওয়া আছে আফটার প্যারাগ্রাফ, সেটা আমরা কোথায় দেখতে পাবো? এইখানেই দেখেন, নিচে দুইটা অপশন আছে, স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং স্পেস আফটার প্যারাগ্রাফ। ঠিক আছে, এখন স্পেস বিফোর প্যারাগ্রাফের আগে দেখেন লেখা অ্যাড, আর স্পেস আফটার প্যারাগ্রাফের আগে লেখা হচ্ছে রিমুভ। তার মানে আফটার প্যারাগ্রাফ অলরেডি অ্যাপ্লাই করা আছে। যেহেতু অ্যাপ্লাই করা আছে, আমি যদি চাপ দিই তাহলে অ্যাপ্লাই করাটা আবার রিমুভ হয়ে যাবে। যেমন এখন দেখেন এই প্যারাগ্রাফ আমার আছে, যদি আমি এখান থেকে রিমুভ করি তাহলে কিন্তু এই দিক থেকে যদি আপনি একটু তাকান তাহলে বোঝার উপায় নেই যে প্যারাগ্রাফটা কোথায় শেষ হয়েছে। এইখান থেকে আপনাকে দেখে বুঝতে হবে যে আমার প্যারাগ্রাফটা এইখানে শেষ হয়েছে। ইভেন যদি এরকম হয় যে আমার এটা লেখাটা একেবারে শেষ পর্যন্ত আছে, তাহলে তো এখন কিন্তু বোঝারই উপায় নেই যে প্যারাগ্রাফটা কোথায় শেষ হয়েছে আমার। ঠিক আছে, কারণ আমার এইখানে একেবারে শেষ পর্যন্ত লেখা চলে আসছে। এটা বোঝা যাইত কিভাবে? যদি আমার আফটার প্যারাগ্রাফে একটা স্পেসিং থাকতো, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। এখন কিন্তু বোঝা যাচ্ছে, যদিও আমার এইখানে লাইনটা একেবারে শেষ পর্যায়ে চলে আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি কিভাবে এই প্যারাগ্রাফের পরে আমার একটা স্পেসিং আছে। তো এই স্পেসিংটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এটা গেল হচ্ছে প্যারাগ্রাফের পরে একটা স্পেসিং। আমরা চাইলে প্যারাগ্রাফের আগে আর একটা স্পেসিং ইউজ করতে পারি। ধরেন যে আমরা এই স্পেসিংটা তুলে দিলাম, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে দুইটা প্যারাগ্রাফ সেম হয়ে গেল। এবার যদি আমরা নিচের যে প্যারাগ্রাফটা আছে, নিচের প্যারাগ্রাফকে একটা স্পেসিং অ্যাড করে দিই বিফোর প্যারাগ্রাফ, তাহলেও কিন্তু আমার গ্যাপটা তৈরি হইল। হয় আমরা উপরের প্যারাগ্রাফটাকে আফটার স্পেসিং দিব, অথবা নিচে যেটা আছে তার উপরে একটা স্পেস দিয়ে দিব, তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। দুইটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হওয়া দরকার। এই ছিল আমাদের বিফোর এবং আফটার স্পেসিং কিভাবে ইউজ করা যায় সেটা। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফকে একটা শেড কালার দিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড কালার প্যারাগ্রাফকে দিতে পারি। ইটস অনলি ফর ব্যাকগ্রাউন্ড। প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি এই শেড কালারটা। এটা কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ড কালার না, একটু মাথায় রাখতে হবে। এটা প্যারাগ্রাফের একটা শেড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো ধরেন যে আমি এই প্যারাগ্রাফটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এর জন্য আমরা এখান থেকে কালার দিয়ে দিলাম সিম্পল টাইপের এটা বা এরকম সবুজ টাইপের একটা কালার দিয়ে দিলাম। ওকে, এরপর নিচের প্যারাগ্রাফে আসলাম, নিচের প্যারাগ্রাফে এসে আমি ভিন্ন একটা কালার এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে যে প্যারাগ্রাফ আছে সেখানে এসে আমি আবার ভিন্ন একটা প্যারাগ্রাফের কালার অ্যাপ্লাই করে দিলাম। তাই তিনটা প্যারাগ্রাফে আমি তিনটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, এবং এইটা স্পেসিফিক শুধুমাত্র আমার প্যারাগ্রাফে অ্যাপ্লাই হচ্ছে।
দেখেন এটা দিয়ে কিন্তু আমরা একটা চমৎকার কাজ করতে পারি। সেটা কেমন, আমি যদি এখান থেকে এন্টার প্রেস করি। আচ্ছা দেখেন, এই প্যারাগ্রাফের যে কালারটা ছিল নিচের, আমি নতুন একটা প্যারাগ্রাফ শুরু করলাম, হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, তো এই প্যারাগ্রাফটা আমার আগের যে প্যারাগ্রাফ ছিল সেই সেম কালার পেয়ে গেছে। তা আমি চাচ্ছি এখানে ভিন্ন একটা কালার দিতে। এখান থেকে আমি হচ্ছে ধরেন লাল কালারের অথবা হালকা সবুজ কালারের একটা ইয়া দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন দেখেন এই প্যারাগ্রাফটা কিন্তু আমাদের 3-4টা লাইনের ছিল, কিন্তু এখানে আমার সিঙ্গেল 2টা শব্দের একটা প্যারাগ্রাফ, সেটাও কিন্তু আমার পুরোপুরি জায়গা নিয়ে নিছে। ঠিক আছে, তো প্যারাগ্রাফ বলতে সে ফুল একটা এরিয়াকে বুঝাবে। এইখানে স্পেসিফিক অংশ হাইলাইট হবে না, কিন্তু আমরা সেটার জন্য এই যে হাইলাইটার ব্যবহার করতে পারি, যে আমি যদি চাই যে এইটুকু হাইলাইট করব, কালার দিব, তাহলে আমরা এইখান থেকে হাইলাইটার ব্যবহার করতে পারি। কিন্তু প্যারাগ্রাফে যখন আমি শেড কালারটা দিব, তখন কিন্তু একেবারে ফুল প্যারাগ্রাফের এরিয়াটা কালার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। ফাইন, এবার আসি আমাদের বর্ডার। আমরা চাইলে আমাদের প্যারাগ্রাফে বর্ডার ইউজ করতে পারি। আমরা এই প্যারাগ্রাফের যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে সেগুলো একটু রিমুভ করে ফেলি, সবগুলাকে একসাথে সিলেক্ট করে নো কালার দিয়ে দিলাম, একবারে কাজ শেষ। ওকে, আমরা প্রথম প্যারাগ্রাফটা একটু ডিলিট করে দিই এবং এটার যে বিফোর স্পেসিংটা ডিলিট করে দিলাম। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে বর্ডার। আমরা চাইলে আমাদের প্যারাগ্রাফে বর্ডার ইউজ করতে পারি। সেটা আমাদের বর্ডারের ভিতরে 4 রকমের বর্ডার আমরা দিতে পারি। যে কোনো এক সাইডে বর্ডার দিতে পারি অথবা অল বর্ডার্স, ফুল বর্ডার আমরা চাইলে দিয়ে দিতে পারি। অল বর্ডার্স দিলাম, আমাদের 4 সাইডে একটা কিন্তু বর্ডার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা যদি এখান থেকে নো বর্ডার দিয়ে দিই তাহলে বর্ডারটা আবার চলে যাবে। আর যদি মনে হয় যে না, আমি শুধুমাত্র বটম বর্ডার, নিচের বর্ডারটা দেবো, যেমন যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি। হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে, এটাকে আমি শুধুমাত্র বটমে একটা বর্ডার দিব। তাহলে কি করব, এখান থেকে বটম বর্ডার দিয়ে দিলাম নিচে। এটা কিন্তু আন্ডারলাইন না। আন্ডারলাইন আর এটার ভিতরে পার্থক্য কি, যদি আমরা একটু খেয়াল করি, এই আমি বটম বর্ডারটা তুলে দিলাম, এখান থেকে যদি আমি এটাকে আন্ডারলাইন দেই, তাহলে কি হয়, এটাতে শুধুমাত্র আমাদের লেখা যতটুকু এরিয়াতে আছে ততটুকু এরিয়াই আমার আন্ডারলাইন হইল, এবং আন্ডারলাইনটা কিন্তু একেবারে লেখার সাথে মিশে আছে। ঠিক আছে, আর যদি বটম বর্ডার দিই এখান থেকে, তাহলে দেখেন বটম বর্ডারটা কিন্তু ফুল এরিয়া জুড়ে আমার বটম বর্ডার হয়ে আছে, এবং এটা তুলনামূলক একটু নিচে, আন্ডারলাইনের নিচে। ঠিক আছে, পার্থক্যটা আছে, সূক্ষ্ম একটু পার্থক্য আছে। তো আমাদের যখন ফুল বর্ডার প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে দেব, আর ছোট অল্প একটু বর্ডার প্রয়োজন হইলে বটমে, তখন আমরা এই আন্ডারলাইন ব্যবহার করতে পারি। আচ্ছা, এই আন্ডারলাইনটা আমরা তুলে ফেললাম। এবার আসি, এটাকে আমরা চাইলে যদি বটম বর্ডার তো দেওয়া আছে, আমি টপ বর্ডার দিলাম। দেখেন 2টা বর্ডার, লেফট রাইটে কিন্তু কোনো বর্ডার নাই। আর যদি আমরা সব বর্ডার চাই তাহলে অল বর্ডার একসাথে দিয়ে দিব। ধরেন যে আমরা অল বর্ডার চাচ্ছি না, শুধু লেফট বর্ডার চাই, তাহলে আমরা এখান থেকে নো বর্ডার করে শুধু লেফট যে বর্ডার আছে সেটা দিয়ে দিলাম। এই যে শুধু বাম পাশের বর্ডারটা আছে, আমরা এখান থেকে নো বর্ডার করে দিলাম। এই বর্ডার গুলাকে চাইলে আমরা আবার ফরম্যাটিং করতে পারি। এখন এখান থেকে ধরেন যে অল বর্ডার্স দিয়ে দিলাম। বর্ডার্স দেওয়ার পরে এখান থেকে বর্ডার্স এন্ড শেডিংস এ চলে আসি। এইখানেই বর্ডারটার স্টাইল কি হবে, সেই স্টাইলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ধরেন যে আমি এই রকমের একটা বর্ডার দিতে চাই। ঠিক আছে, বা এখান থেকে আমি বর্ডার কালার যদি চেঞ্জ করতে চাই, এই কাজগুলো এখান থেকে করার সুযোগ আছে, যে কোনো একটা স্টাইল। আমরা হচ্ছে বক্স দিয়ে দিলাম, বক্স দিয়ে এখান থেকে স্টাইলটা সেট করে দিলাম। ওকে, এই যে দেখেন আমাদের বর্ডার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি যদি আবার নর্মাল করতে চাই তাহলে নো বর্ডার করে দিলাম, বাস কাজ শেষ। এই ছিল শেডিং এবং বর্ডার্স। আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি, আবার চাইলে একটা বর্ডারও ক্রিয়েট করতে পারি আমাদের প্যারাগ্রাফে। ফাইন, এবার আসি আমরা লিস্ট যখন তৈরি করতে হয়। ধরেন যে আমরা একটা লিস্ট তৈরি করব। কিসের লিস্ট? আজকে আমরা কি কি কাজ করব, টু ডু লিস্ট একটা তৈরি করব।
টু ডু লিস্ট। আজকে হচ্ছে 27 তারিখ, 27/5/2025। 27 তারিখে আমাদের কি কি কাজ করতে হবে সেটার একটা লিস্ট তৈরি করব। এই ধরনের লিস্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে বুলেট ইউজ করতে পারি, বুলেট পয়েন্ট। ধরুন যে আমরা এই বুলেটটা ইউজ করলাম। আচ্ছা দেখেন, আমার বুলেট কিন্তু এইখানে তৈরি করার দরকার নেই, আমরা পরের লাইন থেকে বুলেট তৈরি করব। এই কারণে আমরা এন্টার প্রেস করলাম। এইখান থেকে এবার এসে আমরা এখান থেকে বুলেট দেখাই দিলাম যে এইখান থেকে এই হচ্ছে আমার বুলেট। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, প্রেয়ার অফ ফজর, ফজরের নামাজ আমার পড়তে হবে। এরপরে কি করতে হবে আমাদের, আমাদের হচ্ছে কোরআন রিসাইটেশন, ফাইন। এরপরে আমাদের হচ্ছে 5টা হাদিস পড়তে হবে, হাদিস রিসাইটেশন, রিডিং হাদিস। হাদিস একটু গভীরভাবে পড়তে হবে আমাদেরকে। এরপরে ধরেন যে আমাদের একাডেমিক স্টাডি, একাডেমিক আমার হচ্ছে যে পড়ালেখা আছে সেগুলো করতে হবে। এই যে আমরা লিস্টটা করলাম, এই লিস্টটা অটোমেটিক কিন্তু আমার বাম পাশে বুলেট তৈরি হচ্ছে। এই বুলেটগুলা আমরা ফার্স্ট টাইম ডিফাইন করে দেওয়ার কারণে কিন্তু আমরা এখানে বুলেটগুলো অটোমেটিক একটার পর একটা আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বুলেটটাকে আগেই ডিফাইন করে দিতে পারি, অথবা ধরেন যে আমার লিস্ট করা হয়ে গেছে তারপরও চাইলে আমরা এই বুলেটটা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি এইখানে সবগুলাকে সিলেক্ট করলাম, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি বুলেটটা অ্যাপ্লাই করছি। এইটাতে যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে বুলেটটা চলে গেল আমাদের। তা আমরা চাইলে ধরেন যে আরেকটা এখানে অ্যাড করলাম, যে এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। ওকে, তাহলে আমি আরেকটা অ্যাড করলাম। এবার আমি চাইলে সবগুলাকে একসাথে সিলেক্ট করে আমি বুলেট দিয়ে দিতে পারি। তো ধরেন যে আমি এখান থেকে এই বুলেটটা দেব না, আমি ধরেন এই বুলেটটা ইউজ করলাম, ফাইন। আমার যেটা প্রয়োজন হয়, যেটা মনে হয় সেটা আমি এইখান থেকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা আগে লিখে তারপরে বুলেট অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা বুলেট আগে অ্যাপ্লাই করে তারপরে লিখতে পারি। অটোমেটিক একটার পর একটা যখন আমরা অ্যাড করতে থাকবো, অটোমেটিক আমাদের বুলেটগুলো অ্যাড হইতে থাকবে। ওকে, ফাইন। এবার এইখানে একটা বিষয় আছে যে আমার এখানে বুলেট দেখাচ্ছে কয়েকটা, ঠিক আছে। যদি মনে হয় যে আমার এই বুলেটগুলা দিয়ে যথেষ্ট না, আমার ভিন্ন একটা বুলেট দরকার, তখন আমরা কি করব? যেমন ধরেন যে আমি এইখানে যেহেতু একটা টু ডু লিস্ট তৈরি করছি, এইখানে এইখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছি কিন্তু এটা টিক দেওয়া। তো টিক যদি আগে থেকে দেওয়া থাকে তার মানে তো বোঝা যাচ্ছে যে এই কাজটা হয়ে গেছে। তা আমি একটা ব্লাঙ্ক স্কোয়ার বক্স চাচ্ছি যেটাতে টিক দেওয়া থাকবে না, আমি ম্যানুয়ালি হাতে টিক দেব। ঠিক আছে, এই রকমের একটা আইকন আমি বুলেট হিসাবে ব্যবহার করতে চাই। অথবা হচ্ছে আমি একটা কলমের আইকন লিখতেছে হাতে, এইরকম একটা আইকন আমি বুলেট হিসেবে ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে এইখানে যে কয়টা আইকন আছে এর বাইরেও চাইলে আমরা বুলেট অ্যাড করতে পারি। সেটার জন্য আমরা ডিফাইন নিউ বুলেট এটাতে চলে যাব। এইখানে দেখেন আমাদের সিম্বল একটা অপশন আছে, সিম্বল থেকে আমাদের এখানে অনেক সিম্বল অ্যাভেলেবেল আছে। তো ধরেন যে আমাদের যেটা প্রয়োজন এই যে ব্লাঙ্ক একটা স্কোয়ার বক্স আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, এবার ওকে দিয়ে দিই। এবার দেখেন চেক বক্স ঠিক আছে, কিন্তু চেক বক্সে কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই। তা আপনি যখন এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট করে এখান থেকে একটা একটা করে ধরে ধরে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন যে হ্যাঁ এই কাজটা হয়েছে, এই কাজটা হয়েছে, বা এটা হয় নাই। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের এই বুলেট লিস্টে ছিল না, আমরা ডিফাইন নিউ বুলেট থেকে নিয়ে আসলাম। তো ধরেন যে আমরা আরেকটা নিয়ে আসি এখান থেকে সিম্বল, সিম্বল থেকে আমরা ধরেন যে এই যে হ্যান্ড, একটা হাতের আইকন আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে। তো আপনি যদি একবার ইউজ করে ফেলেন তখন এটা এই যে লিস্টে চলে আসে, তখন আর বারবার নিয়ে আসতে হয় না। এখন কিন্তু এই দুইটা আমার এখানে দেখাচ্ছে বুলেট লাইব্রেরিতে। আপনি যদি অ্যাড করে ফেলেন তাহলে
এটা অটোমেটিক পরের বার যখন আপনি ইউজ করতে যাবেন তখন দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে। ওকে, এর বাইরে আপনি যদি মনে হয় যে মাইক্রোসফট ওয়ার্ডের যেই বুলেট আছে সেই বুলেট আমার পছন্দ হচ্ছে না, আমি নিজে বুলেট তৈরি করব, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তখন আপনি একটা ছবিকেও বুলেট হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ডিফাইন নিউ বুলেট, এখান থেকে এই যে পিকচার, আপনার কম্পিউটারের কোনো একটা পিকচার ছবি আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, ফাইন। তাহলে আমরা বুলেট নিয়ে আলোচনা করলাম, আমরা এখান থেকে বুলেট ব্যবহার করতে পারি। এরপর যদি এরকম মনে হয় যে আমি বুলেটিংটা বা এই যে যে লিস্ট করলাম এই লিস্টটাকে আমি নাম্বার দিব, আমি আইকন টাইকন দিব না, আমি নাম্বার দিব। নাম্বার বলতে 1 2 3 4 5, আমি টোটালি আজকে কয়টা কাজ করব সেটার লিস্টটা আমি তৈরি করতে চাই। তো এটার জন্য আমরা এতক্ষণ যেটা দেখলাম আনঅর্ডার লিস্ট, যেটার কোনো সিরিয়াল নাম্বার নেই, আমরা চাইলে এটাকে অর্ডার লিস্টে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে নাম্বারিং, বুলেট নাম্বার। এইখান থেকে যে কোনো একটা অ্যাপ্লাই হবে, মানে দুইটা একসাথে অ্যাপ্লাই হবে না। তো এখান থেকে আমরা নাম্বারিং এ যদি ক্লিক করি দেখেন 1 2 3 4 5 অটোমেটিক চলে আসছে। এবং আমি যখন নেক্সট আরেকটা জিনিস লিখবো সেটা হচ্ছে ধরেন আমি লিখলাম হচ্ছে কি করতে হবে, এরপরে আমাদের ক্লাস আছে, আমাদের ক্লাস করতে হবে, ক্লাসে যাইতে হবে। ওকে, ফাইন। তো অটোমেটিক কিন্তু 6 নাম্বার চলে আসছে আমাদের এখানে। এই 6টা যে আসলো, আমি কিন্তু জাস্ট একটা এন্টার যখন প্রেস করতেছি তখন অটোমেটিক নেক্সট আরেকটা অপশন চলে আসে। ঠিক আছে, তো এটা আমরা এতক্ষণ বুলেট ইউজ করছি, এখন আমি নাম্বার ইউজ করলাম। এই নাম্বারের ভিতরে আবার ফরম্যাটিং করার সুযোগ আছে, যে 1 2 3 4 5 এইটা ইউজ করব, নাকি আমি হচ্ছে এবিসিডি ইউজ করব, নাকি রোমান সংখ্যা ব্যবহার করব, এইগুলা করা যায় এইখান থেকে। দেখেন 1 2 3 4, 1 2 3 4 এর ভিতরে আবার কয়েকটা স্টেজ আছে। একটা হচ্ছে 1 এর পরে ডট দেওয়া, আর একটা হচ্ছে 1 এর পর ব্র্যাকেট দেওয়া। ঠিক আছে, 1 তারপর ফার্স্ট ব্র্যাকেট, 2 ফার্স্ট ব্র্যাকেট, 3 ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে এখানে রোমান সংখ্যা আছে, আমরা চাইলে রোমান সংখ্যা ব্যবহার করতে পারি, এবিসিডি ব্যবহার করতে পারি, এবিসিডি ছোট হাতের আছে সেইগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই রকমের বিভিন্ন রকমের জিনিস আমরা ব্যবহার করতে পারি। তো যদি এরকম মনে হয় যে এর এর বাইরে আমি হচ্ছে ধরেন যে 1 2 3 4 ব্যবহার করব, এখানে ডটও ব্যবহার করব না, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে সেটাও ব্যবহার করব না, এর জন্য আমরা যেটা করতে পারি এখান থেকে নাম্বারিং এর অপশন থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যদি যাই, এইখানে এই যে যে ডটটা আছে সেই ডটটা আমি চাইলে তুলে দিতে পারি, তুলে দিলাম। ওকে, এখন দেখেন 1 2 3 4 5 6 7 ঠিক আছে, কিন্তু এটার আগে পিছে ডটও নাই, ফার্স্ট ব্র্যাকেটও নাই। বা আমি যদি দিতে চাই যে আমি ভিন্ন একটা স্টাইল করতে চাই, শেষে একটা ব্র্যাকেট দিলাম, আবার শুরুতে একটা ব্র্যাকেট দিলাম, এইভাবে ইউজ করতে চাই। ওকে, ফাইন। এই যে এই স্টাইলটা হয়ে গেল। এগুলা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বাই ডিফল্ট নাই, আমরা চাইলেই ইউজ করতে পারি। তো ধরেন যে না আমি এরকম চাচ্ছি না, আমি হচ্ছে চাচ্ছি শেষে শুধুমাত্র একটা ড্যাশ থাকবে। ঠিক আছে, ফাইন। এই যে 1 -2 -3 মানে আপনি এখানে যেটা সেট করে দিবেন সেটাই এখানে আসবে। ধরেন যে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি হচ্ছে ওকে করে দিলাম, ফাইন। এইভাবে আপনি আপনার নাম্বারিং অপশনটাকেও সুন্দর করে আপনি হচ্ছে ফরম্যাটিং করে নিতে পারেন, যে আমার কিভাবে প্রয়োজন সেভাবে আমি ব্যবহার করলাম। তো আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে নাম্বার। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টি লেভেল নাম্বারিং। এই যে এখানে মাল্টি লেভেল, অর্থাৎ পয়েন্টের আন্ডারে সাব পয়েন্ট, এই রকমের চাইলে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে দেখেন বেশ কিছু লাইব্রেরি আছে, সেইগুলা যদি ব্যবহার করতে চান, যেমন আমি ধরেন যে মাল্টি লেভেল এইটা ব্যবহার করলাম। ঠিক আছে, এটা করলে কি হলো দেখেন, আমার কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। এটা চেঞ্জ হবে কখন, ধরেন যে আমি 1 এর সাব পয়েন্ট বের করব, 1 এর সাব পয়েন্ট বের করবো, আমি যখন এন্টার প্রেস করছি তাহলে কিন্তু অটোমেটিক 2 চলে আসছে। তাহলে সাব পয়েন্ট কিভাবে হইলো, সাব পয়েন্ট হবে আমি এখানে এসে একটা ট্যাব দিতে হবে, ট্যাব যখন দিলাম তখন 1.1 চলে আসছে, দেখেন 1.1। এখানে আমরা বললাম প্রথমে কি করতে হবে, আমাদের অজু করতে হবে।
তারপরে আমাদের হচ্ছে ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। পানি খাইতে হবে। তারপরে হচ্ছে টেকিং জায়নামাজ, জায়নামাজ বিছাইতে হবে, আর জায়নামাজ নিয়ে আমাদের নামাজ পড়া শুরু করতে হবে। তারপরে স্টার্টিং প্রেয়ার, তা আমাদের নামাজ পড়া শুরু করতে হবে। তো এই যে ওয়ান আমরা হচ্ছে নাম্বারিং শুরু করলাম, এরপরে আমি ওয়ানের সাব পয়েন্ট তৈরি করলাম কি 1.1, 1.2, 1.3, 1.4। তারপরে আমরা যদি টুতে যাই, টুতে গিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে অটোমেটিক কিন্তু থ্রি চলে আসছে। কিন্তু আমি তো থ্রি চাচ্ছি না, আমি টু এর সাব পয়েন্ট চাচ্ছি। এর জন্য আমরা কি করব, ট্যাব দেব। ট্যাব, ট্যাব যে বাটনটা আছে ক্যাপস লকের উপর যে বাটনটা, সেটা। তাহলে এখানে আমরা দিলাম প্রথমে টেকিং কোরআন, ওপেনিং সূরা ইয়াসিন, স্টার্টিং রেসাইটেশন। ওকে, তো এই যে টু এর সাব পয়েন্ট আমরা তো করে ফেললাম, 2, 2.1, 2.2, 2.3 অটোমেটিক হচ্ছে। তো এই যে স্টাইলটা, সেই স্টাইলটা আমরা এইখান থেকে ডিফাইন করে দিছিলাম, মনে আছে? এই যে এইটা, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই যে আমি এইখানে এরকম না, আমি হচ্ছে বুলেট ইউজ করব, বুলেট পয়েন্ট ইউজ করব, সেটাও চাইলে করার সুযোগ আছে। এটা মাল্টি লেভেল লিস্ট আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। যদিও মাল্টি লেভেল লিস্টটা অটোই হয়, আপনি হচ্ছে ধরেন বুলেট ইউজ করছেন, বুলেট ইউজ করার পরে হচ্ছে পরের লেভেলে এসে আপনি যখন ট্যাব দিবেন অটোমেটিক হচ্ছে এটা মাল্টি লেভেল হিসেবে কাজ করে। এটা স্পেসিফিক যে এখান থেকে অ্যাসাইন করেই দিতে হবে, বিষয়টা এরকম না। তো আমাদের যখন মাল্টি লেভেল প্রয়োজন হবে তখন আমরা এইখান থেকে এইভাবে ব্যবহার করতে পারবো। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে ফেললাম। এইখানে দেখেন আমার লেখাটা এইখান থেকে শুরু হওয়ার কথা। এই যে এখন যেখানে কার্সর আছে, তা আমি যদি এইখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, লরেম, একটা প্যারাগ্রাফ আমরা এখানে নিয়ে নিলাম। সেম প্যারাগ্রাফটাকে আমি একটা কপি করে নিচে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো এই প্যারাগ্রাফটা যেখান থেকে শুরু হয়েছে, এই প্যারাগ্রাফটা, দুইটা প্যারাগ্রাফ কিন্তু একই জায়গা থেকে শুরু হয়েছে। ঠিক আছে? তো একই জায়গা থেকে শুরু হইলেও আমাদের, আমরা চাইলে যদি এখানে ইনডেন্টেশন ইউজ করতে চাই, তাহলে এই ইনডেন্টেশন চাইলে ব্যবহার করতে পারি। এইখানে দুইটা ইনডেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইনক্রিজ, ডিক্রিজ। এটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্টেশন এবং ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ যদি ইনডেন্টে একবার চাপ দিই, তাহলে দেখেন কি হচ্ছে আমাদের। আপনারা হ্যান্ড রেজ করতেছেন বারবার, প্রশ্নের সময় তো শেষে দেওয়া হবে। আহ প্রশ্নোত্তরের পর্ব যেহেতু শেষে আছে, আপাতত কেউ হ্যান্ড রেজ না করলেই ভালো। প্রশ্নোত্তরের যখন সময় দেওয়া হবে তখন হচ্ছে আমরা হ্যান্ড রেজ করব। আচ্ছা, তো ইনডেন্ট আমি এখান থেকে একটা ইনডেন্ট অ্যাড করলাম, দেখেন কি হলো, 1/2 ইঞ্চি একটা ইনডেন্টেশন পেয়ে গেল। বাম পাশে 1/2 ইঞ্চি ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো আরেকবার যদি চাপ দেই তাহলে 1 ইঞ্চি। প্রতিবার ইনডেন্টেশনে চাপ দেওয়ার সাথে সাথে বাম পাশে 1/2 ইঞ্চি করে জায়গা বাড়বে। তো ধরেন যে আমি যদি এই ইনডেন্টেশনটা না চাই, তাহলে এখান থেকে ইনডেন্টেশনটা রিমুভ করে দিতে পারি, যে আমি কোনো ফাঁকা জায়গা চাই না ওই পাশে। ঠিক আছে? এইভাবে আমরা ইনডেন্টেশনটা ইউজ করতে পারি, যে আমার এইখান থেকে একটু দূরে লেখাটা শুরু হোক। ঠিক আছে? ধরেন যে আমার এইখানে একটা কোটেড কোন একটা লেখা আছে, যে এই লেখাটা আমার স্পেশাল কোট করা, তখন আমি এখানে একটা ইনডেন্টেশন দিয়ে দিলাম। পাশাপাশি ধরেন যে আমি এটাকে হচ্ছে ইটালিক করে দিলাম এবং এইটাকে একটা লেফট বর্ডার দিয়ে দিলাম, লেফট একটা বর্ডার দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা হাইলাইটেড কোন একটা অপশন। এবং এটাকে যদি আমি একটা শেড দিয়ে দিই, হালকা একটা শেডিং কালার, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা হাইলাইটেড কোন একটা পয়েন্ট বা গুরুত্বপূর্ণ কোন একটা অংশ। তাহলে এটার জন্য আমরা একটা ইনডেন্টেশন দিলাম, লেফটে একটা বর্ডার দিলাম। যদিও বর্ডারটা আমাদের যে এক্সাক্ট এটাই হইতে হবে তা না, আমরা চাইলে সিম্পল বর্ডার ইউজ করতে পারি, আমরা তো সেটা দেখলাম। বক্স হিসেবে আমরা হচ্ছে এখান থেকে সিম্পল একটা বর্ডার দিয়ে দিতে পারি।
2 লাইনের একটা বর্ডার দিলাম এবং এটার বর্ডার কালার আমি অটোমেটিক করে দিলাম, অটোমেটিক। ওকে, অল বর্ডার চলে আসছে, আমরা এখান থেকে অল বর্ডারটা অফ করে দিয়ে শুধুমাত্র লেফট বর্ডার দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের বাম পাশে একটা বর্ডার চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনটা আমরা চাইলে এইভাবে ব্যবহার করতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন, লেখাটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। এখন লেখাটা আছে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন। যখন আমরা আরবি লিখবো তখন কিন্তু লেফট টু রাইট হবে না, আমাদের হচ্ছে রাইট টু লেফট। এই যে রাইট টু লেফট টেক্সট ডিরেকশন, এইটা আমরা ব্যবহার করতে পারি। তো যখন আরবি লিখবো তখনই এটা ব্যবহার হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে সর্টিং। এই সর্টিংটা হচ্ছে আপনি আপনার প্যারাগ্রাফের ভিতরে আপনি সর্টিং করতে পারেন। প্যারাগ্রাফের ভিতরে সর্টিং কিভাবে? ধরেন যে আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, তারপরে ধরেন যে কি আছে, কিউকাম্বার, তারপরে ধরেন যে আমরা লিখলাম হচ্ছে যদিও ফ্রুটস লেভেলে নাই, আমি একটা জেব্রা লিখলাম। এই যে আমি কয়েকটা শব্দ লিখলাম, অনেকগুলা লেখার সময় আমরা পাবো না, তা আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি। এখন এটা শুরু হয়েছে এ দিয়া, এটা বি দিয়া, এটা ও দিয়া, এটা সি এবং এটা জেড দিয়ে শুরু হয়েছে। তাহলে হিসাব অনুযায়ী একটা জায়গা তো একটু চেঞ্জ হওয়া দরকার, অরেঞ্জটা একটু নিচে আসা দরকার, সি হিসাবে কিউকাম্বারটা উপরে আসা দরকার। আমি তো এখানে কয়েকটা শব্দ লিখছি, আপনার যদি এরকম বিরাট একটা লিস্ট থাকে, সেই লিস্টটাকে আপনি চাইলে এখানে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, এ টু জেড বা জেড টু এ এভাবে সাজাইতে পারেন। সেটার জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে সর্টে ক্লিক করব। এখানে যেহেতু টেক্সট আছে এই কারণে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আমরা চাইলে করতে পারি, এ টু জেড বা জেড টু এ। ঠিক আছে, ওকে তে চাপ দিই আমরা, দেখেন কিউকাম্বারটা কিন্তু উপরে উঠে গেছে। আর যদি আমরা এখান থেকে ডিসেন্ডিং দিতাম তাহলে যেটা হইতো, ডিসেন্ডিং দিয়ে দিলাম, ওকে, এই যে জেব্রাটা আগে চলে আসছে, অরেঞ্জ, তারপরে কিউকাম্বার, তারপরে ব্যানানা, অ্যাপল। ইভেন আমি যদি এখানে এটার আমি হচ্ছে কোন একটা সংখ্যা থাকতো, প্রথমে ধরেন যে এই একটা সংখ্যা, এরকমের ভ্যারাইটিস টাইপের আমার সংখ্যা আছে, তাহলে সেটাকেও কিন্তু আমরা অর্ডার করতে পারতাম। এইখান থেকে আমি এখন কিন্তু নাম্বার চলে আসছে, দেখেন নাম্বার যদি অ্যাসেন্ডিং দেই ছোট থেকে বড় হবে, ওকে দিলাম, দেখেন 12, 23, 34, তারপর হচ্ছে 56, 89, 90। এটা কিন্তু এইভাবে সাজানো ছিল না, আমরা আমাদের প্রয়োজনে এটাকে সাজিয়ে ফেললাম। ফাইন। সর্বশেষ প্যারাগ্রাফের যে আলোচনাটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ মার্কিং। এই প্যারাগ্রাফ মার্কিংটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে প্যারাগ্রাফটাকে আমরা ফাইন্ড করতে চাই, প্যারাগ্রাফটা কোথায় শুরু হইলো, প্যারাগ্রাফটা কোথায় শেষ হইলো, বা কোথায় স্পেস ব্যবহার করা হয়েছে, কোথাও ডুপ্লিকেট স্পেস ব্যবহার করা হইলো কিনা, এইসব কাজ করার জন্য আমরা প্যারাগ্রাফ মার্কিংটা অন করে দিতে পারি। এটা যদি অন করে দিই, এই যে দেখেন আমার প্রত্যেকটা যেখানে যেখানে স্পেস আছে সেখানে একটা করে ডট দেখতে পাচ্ছি, এবং যেখানে আমার প্যারাগ্রাফ শেষ হয়েছে এখানে প্যারাগ্রাফ মার্কটা দেখতে পাচ্ছি। এই যে এখানে তার মানে আমি 2বার লাইন ব্রেক দিছি। ঠিক আছে, এটাকে কেটে দিলাম, তাহলে কোথায় প্যারাগ্রাফটা শেষ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এরকম হয় যে এখানে আমার স্পেসটা ডিলিট করে দিলাম, রিমুভ স্পেস, তাহলে এই পাশ থেকে কিন্তু দেখে বোঝার সুযোগ নাই, কিন্তু আপনি প্যারাগ্রাফ মার্কটা যদি অন করে দেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এইখানে আমার প্যারাগ্রাফটা শেষ হয়েছে। ঠিক আছে, প্যারাগ্রাফ মার্কিংটা আমরা অন করতে পারি শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ অন করলে আপনার ফন্টগুলো ভেঙে যাবে, সেই জায়গা থেকে প্যারাগ্রাফ মার্কিংটা অন করা যাবে না। যেমন আমরা যদি একটু বাংলা লিখি, ধরেন প্যারাগ্রাফ মার্কটা আমরা একটু অফ করে দিই, এখান থেকে আমরা শ্রুতনিয়ম যে ফন্ট দিয়ে বাংলা লিখব, আমাদের কাঙ্ক্ষিত
লক্ষ্য হলো জান্নাত। ওকে, এবার যদি এই জায়গায় আমি প্যারাগ্রাফ মার্কটা অন করে দিই, দেখেন এই যে দেখেন যে সমস্যাটা হয়ে গেল। এখানে আসলে প্যারাগ্রাফ মার্কিংটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে সে কি করছে, এই প্যারাগ্রাফ মার্কিং এরও ফন্টটা চেঞ্জ করে ফেলছে, এই কারণে আর এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে প্যারাগ্রাফ মার্কিংটা হচ্ছে আমরা ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তখন হচ্ছে খুব একটা সমস্যা হয় না। বাংলায় এটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা আপনারা শিখে রাখতে পারেন। অনেক সময় এরকম হতে পারে যে প্যারাগ্রাফ মার্কটা আপনার অন করা আছে, আপনার এখানে হাবিজাবি দেখাচ্ছে, তার মানে এটার মূল ঘটনা কি? মূল ঘটনা হচ্ছে আপনার প্যারাগ্রাফ মার্কিংটা অন করা। জাস্ট অফ করে দেন, আপনার ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এবার আমরা আসি, সেটা হচ্ছে স্টাইলসে। স্টাইলসটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমরা চাইলে কিছু স্টাইল সেভ করে রাখতে পারি। সেই সেভ করা স্টাইল, ধরেন যে আমার আমার খুব ফেভারিট একটা স্টাইল, আমি এই রকমের কাজ করে থাকি। ধরেন আমি এটাকে যদি একটা স্টাইল দেই, কি স্টাইল করব, এটাকে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, তারপর এটার একটা কালার দিলাম রেড কালার, এটাকে বোল্ড করলাম এবং এটাকে আন্ডারলাইন করলাম, ইটালিক করে আন্ডারলাইন করে দিলাম। এই যে যে স্টাইলটা আমরা ইউজ করলাম, ধরেন রেগুলার আমি যখনই লিখি তখন এই স্টাইলটাই ব্যবহার করি। এটা যদি আমরা সেভ করে রাখতে চাই, তখন এই স্টাইলস থেকে আমরা সেভ করে রাখতে পারি আমরা। ঠিক আছে, ক্রিয়েট এ স্টাইলের মাধ্যমে, অথবা এখানে যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। টাইটেল স্টাইল আছে, সাবটাইটেল, হ্যাঁ, এইরকমের বেশ কিছু স্টাইল আছে। তা আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে একটা নতুন স্টাইল তৈরি করব। এর জন্য ক্রিয়েট এ স্টাইলে যাব, এখান থেকে স্টাইলের নাম দিয়ে দিলাম যে রুহুল আমিন। রুহুল আমিন, ওকে, দিয়ে দিলাম। তাহলে এই যে রুহুল আমিন নামে আমার একটা স্টাইল তৈরি হইলো, কিন্তু রুহুল আমিন বোঝা যাচ্ছে না, এই যে মাউস নিলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে ওই যে বাংলা লেখা, এই কারণে এটা বোঝা যাচ্ছে না। আমরা যদি ইংলিশে একটা কিছু করতাম তাহলে কিন্তু এটা ভালো বোঝা যেত। তো ওইটা ওই ডকুমেন্টে সেভ আছে। আমরা যেই জিনিসটা যে ডকুমেন্টে করছিলাম সেই ডকুমেন্টে কিন্তু এটা সেভ আছে, অন্য একটা ডকুমেন্টে কিন্তু এটা সেভ নাই। ওই ডকুমেন্টের জন্য ওই স্টাইলটা আপনার অ্যাভেলেবল থাকবে। আচ্ছা, তো ক্রিয়েট নিউ স্টাইল, আপনি নতুন একটা স্টাইল আপনি এইখান থেকে তৈরি করতে পারেন। ধরেন যে আমি এইখানে এসে স্টাইল তৈরি করলাম একটা, রুহুল আমিন। তো এখানে প্রিভিউতে আমার স্টাইল 1 দেখাচ্ছে, এটাকে আমরা হচ্ছে ওকে করে দিলাম। এই যে রুহুল আমিন হইলো, এটাকে আমরা হচ্ছে একটু মডিফাই করে নিতে পারি। মডিফাই করলাম এবং এইখানে আমরা এটাকে চেঞ্জ করতে পারি যে আমার এটার ফন্ট কি হবে। তাহলে যে আমরা এটার ফন্ট দিয়ে দিলাম সোলাইমানি লিপি হবে, এটার ফন্ট সাইজ হচ্ছে 20। তারপরে হচ্ছে আমার এখানে কালার হবে ধরেন সবুজ কালার, এই রকমের। কিন্তু যে প্রশ্নটা, মূল যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমি ওইখানে একটা এই তৈরি করলাম, স্টাইল তৈরি করলাম, সেই স্টাইলটা আমার এইখানে আসতেছে না। এটা কেন আসতেছে না? সেটা হচ্ছে এই যে দেখেন নিচে একটা অপশন আছে অনলি দিস ডকুমেন্ট, এটাকে আমরা যদি এটা দিয়ে দিই নিউ ডকুমেন্টস বেসড অন দিস টেমপ্লেট, তাহলে এটা যদি আমরা ওকে করে দিই, তাহলে আমার কিন্তু পরের যে এটা নতুন একটা ডকুমেন্ট তৈরি করব সেখানে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে আমার, রুহুল আমিন। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সেভ করে রাখতে চাই, তখন আমরা এখান থেকে মডিফাই করব, মডিফাই করে এইখানে নিউ ডকুমেন্টস বেসড অন দিস টেমপ্লেট এটা অন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার এই ডকুমেন্টটা পরের একটা ডকুমেন্ট ওপেন করলে সেটা আসবে। ওকে, তো এই স্টাইলগুলো আমরা সেভ করে রাখতে পারি। এই স্টাইলের আরো বেশ কিছু কাজ আছে, সেইগুলো আমরা ধীরে ধীরে দেখব। আমরা ডাইনামিক টেবিল অফ কন্টেন্ট যখন তৈরি করব তখন এটা কাজে লাগবে। অটোমেটিক আমরা সূচিপত্র যাতে তৈরি হয়ে যায়, কোন পৃষ্ঠায় কোনটা আছে, এটা টাইটেল গুলো এক জায়গায় চলে আসবে এবং ক্লিক করলে যাতে ওই পেজে চলে যায় ডাইনামিক্যালি, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের এই স্টাইলের হেডিংটা কাজে লাগবে। এখানে দেখেন হেডিং আছে আমাদের, এই হেডিংটা কাজে লাগবে। তো সেটা আমরা ভবিষ্যতে দেখবো ইনশাল্লাহ। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে এডিটিং। আমরা চাইলে আমাদের ডকুমেন্টস এর ভিতর আমরা এখানে প্যারাগ্রাফ মার্কিংটা তুলে ফেলি। কোন একটা শব্দ সহজে খুঁজে বের করতে চাইলে ফাইন্ড করতে পারি। এখান থেকে আমরা অ্যাড স্পেস আপনার প্যারাগ্রাফটা দিয়ে দিলাম, এখানে ফাইন্ড,
ফাইন্ডে গিয়ে আপনি যদি সার্চ করেন কোন একটা শব্দ, এটা লিখে আমরা সার্চ করলাম, দেখেন এটা দুই জায়গায় আছে, দুই জায়গায় আমার এটা দেখাচ্ছে টু রেজাল্টস, এবং কোথায় কোথায় আছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এটা এখানে আছে। এটা হচ্ছে ফাইন্ড। এর বাইরে আছে রিপ্লেস। রিপ্লেসের মাধ্যমে আমরা যেটা করতে পারি, একটা শব্দকে অন্য শব্দ দিয়ে পরিবর্তন করে দেব। এই শব্দটা যত জায়গায় আছে সেইগুলা সব পরিবর্তন করতে পারি, অথবা আছে ধরেন যে 10 জায়গায় আছে, আমি 5 জায়গায় পরিবর্তন করব, সেটাও করার সুযোগ আছে। তো এই কমোডো যে শব্দটা আছে সেটাকে আমি চেঞ্জ করে ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে ডেটল, এই শব্দ দিয়ে দিলাম। ওকে, তা আমি যদি রিপ্লেস অল এ চাপ দিই তাহলে সবগুলা চেঞ্জ হয়ে যাবে এই ডকুমেন্টে যতগুলো আছে। আর যদি আমি একটা একটা করে ধরে ফাইন্ড নেক্সট, এরপরে কোথায় আছে, এই যে এই জায়গায় আছে, সেখান থেকে এটাকে রিপ্লেস দিলাম। এরপরে আছে এই জায়গায়, না আমি এটাকে চেঞ্জ করতে চাই না। তো এরকম ধরে ধরে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে একটার পর একটা খুঁজে বের করব, খুঁজে বের করে তারপরে রিপ্লেস দেব। আর যদি রিপ্লেস অল দিয়ে দিই তাহলে আমাদের এই ডকুমেন্টে যতগুলা আছে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমি একটু ফাইন্ড করি, দেখেন কমোডো, কমোডো নামে কিন্তু আমাদের কোনো শব্দ আর এখন আর নাই। কারণ কি, সবগুলাই যে ডেটল দিয়ে আমরা চেঞ্জ করে ফেলছি। ডেটল দিয়ে যদি আমরা এবার একটু সার্চ করি তাহলে ডেটল শব্দটা কিন্তু আমার এখানে দুই জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে ফাইন্ড করতে পারি এবং রিপ্লেস করতে পারি। সিলেক্টের একটা অপশন আছে, সেটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট অল করতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, এবং এখানে আরেকটা আছে সেটা হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, সিলেক্ট অবজেক্ট। তো অবজেক্ট তো আমরা এখনো তৈরি করিনি, আমরা যখন ছবি নিয়ে কাজ করব, শেপ নিয়ে কাজ করব, তখন ধরেন যে আমার ছবিটা এই লেখার পিছনে চলে গেছে, তখন আমরা সহজে ধরার জন্য এই সিলেক্টটা ব্যবহার করব। এটা আমরা দেখব সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, সেটা হচ্ছে একই রকমের স্টাইল করা যেই লেখাগুলো আছে। ধরেন যে আমি হচ্ছে এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, একটা হাইলাইটের কালার দিলাম। তো এই স্টাইলটা আমি ফরম্যাট পেন্টারের মাধ্যমে ধরেন যে এই শব্দটারও দিলাম, আবার ফরম্যাট পেন্টারের মাধ্যমে এই শব্দটারও দিলাম। তো এই সেম স্টাইলের যেগুলো আছে সেইগুলোকে একসাথে যদি ধরতে চাই, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, দেখেন তিনটা একসাথে ধরে ফেলছি। এখন এই তিনটাকে চাইলে আমি চাইলে ভিন্ন একটা হাইলাইটার ব্যবহার করে দিলাম। তো একই স্টাইলের যা আছে সবগুলাকে আমরা এখান থেকে এক ক্লিকে ধরতে পারি, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনাগুলো। আমরা হচ্ছে যদি একটু আবার খেয়াল করি, আমরা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করলাম, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট, স্পেসিং, বর্ডার এবং শেডিং। এরপর আমরা লিস্ট তৈরি করছিলাম। লিস্ট দুই রকমের, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, বুলেট দিয়ে অথবা নাম্বারিং দিয়ে, এবং মাল্টি লেভেল লিস্ট কিভাবে তৈরি করে, ইনডেন্টেশন, একটু গ্যাপ তৈরি করা, টেক্সটের ডিরেকশন নিয়ে আমরা আলোচনা করছি। সর্টিং করছি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সর্টিং এবং প্যারাগ্রাফ মার্কিং। এরপর আমরা হচ্ছে স্টাইল নিয়ে আলোচনা করছি, বিভিন্ন স্টাইল এখানে অ্যাভেলেবল আছে, আমরা চাইলে স্টাইল সেভ করে নিতে পারি আমাদের মতো করে কাস্টম। এবং স্টাইলের আরেকটা বড় ব্যবহার রয়ে গেছে, আমরা টেবিল অফ কন্টেন্ট আলোচনা করার সময় সেটা করবো ইনশাল্লাহ। অ্যান্ড এডিটিং রিলেটেড ফাইন্ড, রিপ্লেস করা শিখলাম, সিলেক্ট করা আমরা শিখে গেলাম। এবার যদি আমরা একটু আমাদের আপনাদের যে হোমওয়ার্ক আছে সেটাকে একটু বলি। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক আপনারা করেছিলেন কিনা, হোমওয়ার্ক গুলা করতে হবে। আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা হচ্ছে মাই ডেইলি রুটিনের উপর আপনি একটা হোমওয়ার্ক করবেন, সরি একটা প্যারাগ্রাফ লিখবেন, এবং সেখানে অ্যাটলিস্ট দুইটা বুলেট স্টাইল, স্টাইল গ্রুপ থেকে বুলেট ইউজ করবেন। এই যে আজকে আমরা টু ডু লিস্ট করলাম না, এইরকম বুলেট দিয়ে আপনার হচ্ছে একটা লিস্ট তৈরি করবেন। ইউজ ফাইন্ড এন্ড রিপ্লেস টু রিপ্লেস এ ওয়ার্ড। আপনি মর্নিংটাকে ইভিনিং এ চেঞ্জ করে দেখবেন আপনি রিপ্লেস করতে পারতেছেন কিনা। বোল্ড এন্ড ইটালিক অন ইম্পর্টেন্ট ওয়ার্ডস, যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলোকে বোল্ড আর ইটালিক করে দিবেন। বুলেট এন্ড নাম্বারিং ইউজ করবেন, একটা লিস্ট করবেন সেটা হচ্ছে বুলেট দিয়ে, আর একটা লিস্ট করবেন নাম্বারিং দিয়ে। এন্ড সর্বশেষ আমাদের যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলটার নাম দিবেন ডেইলি রুটিন দিয়ে, আমরা এই ওয়ার্ড ফাইলটাকে সেভ করব। এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় আমার সাথে কানেক্টেড ছিলেন। আমরা হচ্ছে প্রশ্ন নিতে পারি।
যাদের প্রশ্ন আছে আমরা একটু হ্যান্ড রেজ করে ফেলি, আমরা ধীরে ধীরে প্রশ্নে আঁকাবো। ভাই কি আছেন? জি ভাই আছেন। হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই প্রশ্ন করবেন। মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ওই যে আমি এই ক্লাসে ওই পরীক্ষাটা এক্সামটা আর কি, এক্সামটা আমি জানতাম না যে কয়টা থেকে শুরু হবে, তো গ্রুপে একটু পরে অ্যাড করার কারণে তো এক্সাম। ভাইয়া এখানে বলা হয়েছে যে ক্লাস রিলেটেড ইনস্ট্রাক্টরকে প্রশ্ন করার জন্য। আপনার পরীক্ষা, আপনার ভিডিও, অন্যান্য যত প্রশ্ন আছে সেগুলোর প্রশ্নের উত্তর আমি দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাস রিলেটেড প্রশ্ন হচ্ছে একটা যে, দুই পয়েন্ট যেমন এক নম্বরে সিরিয়াল মেনটেন রেখে তারপর 1.1, এটা 1.2 এরকম এটা দেবো কিভাবে যেন, এটা আমার খেয়াল ছিল না। আচ্ছা, ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেই বিষয়গুলো যদি আমি রিপিট করতে চাই, তাহলে মনে হয় যে আমাদের অনেকের প্রশ্ন থাকবে যেগুলো আমরা অ্যান্সার করতে পারবো না। এটা যেহেতু ক্লাসে দেখানো হয়েছে, আমার মনে হয় যে ভিডিও দেখে আপনারা এটা একটু আবার রিপিট ট্রাই করতে পারেন। আমরা যদি ওই প্রশ্নগুলো আবার রিপিট করতে চাই, তাহলে অনেকের এর বাইরে প্রশ্ন আছে, সেইগুলো হয়তো বা আমরা শেষ করতে পারবো না। আপনি ভিডিওটা একটু আবার দেখে নিন। ও জি, আচ্ছা। ভাইদের প্রশ্ন পরামর্শ হচ্ছে যে কি, এখানে আপনাদের যেহেতু ভিডিও দেওয়া হবে আপনারা 100 বার দেখতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তারপরে যদি দেখা যাচ্ছে যে কোনো বিষয় আপনারা পারেন না, তখন বলবেন যে ভাই আমি এটা ট্রাই করছি, প্র্যাকটিস করছি, পারতেছি না, এটা আমাকে একটু দেখিয়ে দেন। অর্থাৎ গত ক্লাসের যে প্র্যাকটিস করছেন সমস্যাগুলো আপনাদেরকে কি করা হবে, আজকে মানে এই ক্লাসে সমাধান করা হবে, বা আপনারা পারেন না। আজকের ক্লাসের যে যে সমস্যাগুলো আপনার প্র্যাকটিস করার পরে যখন পারবেন না, তখন হচ্ছে যে নেক্সট ক্লাসে তখন আমরা বা এই বিষয়গুলো কি করে দিবে আপনাদেরকে শিখাই দিবে যে আমি এই জিনিসটা পারি নাই, অনেক চেষ্টা করছি, ভিডিও দেখছি, পারি নাই, আমাকে যদি একটু দেখিয়ে দেন। তাহলে এরকম প্রশ্ন হলে সুন্দর। এখন এটা একবার দেখানো হয়েছে, আবার যদি বলেন যে ভাই সেটা একটু দেখান, হ্যাঁ সেটা আপনি 100 বার দেখতে পারবেন। ভিডিও যেহেতু দেওয়া হবে 100 বার দেখান না, আপনি দেখতে পারবেন, সমস্যা নাই। বারবার দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখন এখানে কোনো কিছু বুঝেন নাই এরকম বিষয় যদি থাকে, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। এরকম যদি কেউ থাকে তাহলে হ্যান্ড রাইজ করেন, বাকিরা হাত নামিয়ে ফেলতে পারেন। প্যারাগ্রাফ বিফোর আর আফটার এইটা হচ্ছে বুঝে নাই স্যার। আচ্ছা, প্যারাগ্রাফ বিফোর হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করি। লরেম 1/10 একটা প্যারাগ্রাফ তৈরি করলাম। বিফোর অ্যান্ড আফটার শব্দটা যদি আমরা একটু বুঝি, তাহলে এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে, আগে, তাই আগে। না? জি। আর হচ্ছে আফটার মানে কি? পরে। পরে। প্যারাগ্রাফের আগে এবং পরে আমরা যে স্পেস দিব, সেই স্পেসটা বিফোর এবং আফটার হিসেবে কাজ করবে। যেমন আমি এখানে দুইটা প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফের পরে যে স্পেসটা আছে, গ্যাপটা আছে, সেই গ্যাপটা হচ্ছে আফটার প্যারাগ্রাফ। আর যদি এই প্যারাগ্রাফের আগে যদি কোনো স্পেস দিতে চাই, সেটা হচ্ছে বিফোর প্যারাগ্রাফ। যেমন আমি যদি এটাকে একটা কাজ করে ফেলি, এখান থেকে লাইন স্পেসিং থেকে 1 করে দিই, তাহলে দেখেন এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কোথা থেকে আসলো? এই গ্যাপটা দেওয়া হচ্ছে এই প্যারাগ্রাফের, প্রথম প্যারাগ্রাফের আফটারে একটা গ্যাপ দেওয়া আছে, সেটা যদি আমরা তুলে দিই তাহলে বুঝতে পারবেন। এইখান থেকে এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফটা আমি তুলে দিলাম। এখন দেখেন এইখান থেকে কি দেখে বোঝার উপায় আছে যে আমি হচ্ছে প্যারাগ্রাফটা কোথায় শেষ হইলো? বোঝা যাচ্ছে না কেন? কারণ এটা আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে কোনো গ্যাপ নাই, স্পেস নাই। এটা হচ্ছে বিফোর এবং আফটারের কনসেপ্ট, যে প্যারাগ্রাফের আগে যদি কোনো স্পেস ইউজ করতে চান আর পরে যদি স্পেস ইউজ করতে চান, এর জন্য আমাদের এই দুইটা অপশন ইউজ করা যায়: অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার।
আচ্ছা, আমি মেবি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। প্যারাগ্রাফের কনসেপ্টটা কি বোঝা গেছিল তখন? বিফোর এবং আফটার প্যারাগ্রাফের যে বিষয়টা বললাম। আচ্ছা, এরপরে কার প্রশ্ন আছে? শাহরিয়ার প্রশ্ন করেন। শাহরিয়ার, রিপাত আনমিউট করেন। আইয়ুব আলী মাগুরা আনমিউট জি করেন। ভাইয়া। ভাইয়া, আমাদের যে আজকের হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ অন ডেইলি রুটিন, কিন্তু এই ডেইলি রুটিন লেখার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আমাদের আলাদা কিছু লাইন দেওয়া দরকার হতে পারে বা আলাদা প্যারা করার প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের তো প্যারাগ্রাফে মূলত কোনো প্যারা হয় না। সেক্ষেত্রে কি করব প্র্যাকটিসের ক্ষেত্রে? প্যারাগ্রাফের মানে প্যারা দিতে হইতে পারে কেমন? মানে ধরেন একটা প্রভাব দেবো, সেই প্রভাবটা আমরা একটা প্যারা প্যারা আকারে দিলাম। এই জিনিসটা করা যাবে কিনা প্যারাগ্রাফের ক্ষেত্রে? আর হচ্ছে এই প্যারাগ্রাফের কি কি করতে হবে, এর ভিতরে কি কি থাকতে হবে, এইটার যদি একটা ছবিকেও দেওয়া যেত। আচ্ছা, এটার অতটা কমপ্লেক্স করার বিষয় নেই। বিষয় হচ্ছে আপনি প্র্যাকটিস গুলা আপনার এটার ভিতরে আসে কিনা, এটা একটা জাস্ট এক্সাম্পল দেওয়া। মানে বিষয়টা এরকম না যে এইখানে যেভাবে যা লেখা আছে একজ্যাক্ট আপনাকে পাই টু পাই করতে হবে। মূলত এই হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্যটা কি? হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছি সেই বিষয়গুলো আপনি প্র্যাকটিসে নিয়ে আসতে পারলে হয়েছে। মূল কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এখানে জি কিন্তু জি যা যা দেওয়া হয়েছে মূলত আজকের ক্লাসে যা যা শেখানো হইলো সেইগুলা যাতে আপনার প্র্যাকটিসে আসে। তো সেটার ক্ষেত্রে যদি একটু এদিক সেদিক হয় সমস্যা নাই, আপনার প্র্যাকটিসটা হয়ে যাওয়া দরকার। জি জি জি, ধন্যবাদ। যে এখানে অনেক ভাই উপস্থিত আছেন, আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে। আপনারা উপস্থিতি, যাদের প্রশ্ন নাই আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারেন। আর বাকিদের যাদের আনমিউট করার জন্য রিকোয়েস্ট দেওয়া হচ্ছে আপনারা আনমিউট করবেন প্লিজ। রিপাত আনমিউট করেন। শাহরিয়ার, সৌদীপ মিয়া প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি ওয়ালাইকুম শরীফ হ্যাঁ, আগে বলছিলাম। আগে শাহরিয়ার করেন। জি স্যার, আমি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি, এখন কিভাবে অংশগ্রহণ করব? এই তো আপনি এতক্ষণ আমার বক্তব্য শোনেন নাই। আপনার প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে। শরীফ মিয়া বলেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে ওয়ার্ড নিয়ে কাজ করছেন এটার ভার্সনটা একটু বললে ভালো হতো। 365 ভার্সনটা হচ্ছে 365, একেবারে লেটেস্ট ভার্সন মাইক্রোসফট অফিস 365। আর ক্লাস রিলেটেড একটা প্রশ্ন ছিল, জি, অ্যাটেনশন ইনটেনশন ইনডেন্টেশন নিয়ে একটা বিষয় কাজ বলছিলেন, এটা একটু বললে ভালো হতো। এটা ইনডেন্টেশনটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের আগে একটা গ্যাপ যদি তৈরি করতে চান সেটা আপনারা ইনডেন্টেশন দিয়ে করতে পারেন। যেমন আমার এই প্যারাগ্রাফটা এইখান থেকে শুরু হচ্ছে, আমি এটাকে এইখান থেকে শুরু করতে চাই না, এটাকে একটু দূর থেকে শুরু করতে চাই, তাহলে আমরা এই ইনডেন্টেশন চাপ দিতে পারি। তাহলে দেখেন এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা একটু দূর থেকে শুরু হইলো। আরেকটা যদি চাপ দিই আর একটু ইনডেন্টেশন, যতগুলা চাপ দেবো আমার এইখানে প্যারাগ্রাফের বাম পাশে জায়গা তৈরি হচ্ছে। এই ইনডেন্টেশন যদি আমি যে কমাইতে চাই তো এখান থেকে চাইলে কমাইতে পারি। এটাই সিম্পল ইনডেন্টেশন। ওকে, ধন্যবাদ। মাকসুদুর রহমান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, হ্যাঁ, প্রশ্নটা হলো যে যে হোমওয়ার্কটা দেওয়া হয় সেটা তো ধরেন আমি করি, সেটা কি কিভাবে আপনাকে কি দেখাইতে পারি যে হয়েছে নাকি ঠিক মতো, বা কিভাবে জমা দিতে পারি, এটার বিষয়ে কোনো এটা বলা হয়নি। দেখানোর দরকার নাই, এটা আপনি করে রাখেন। আমরা বললে তখন আপনি যেখানে বলা হবে, নির্দেশনা দেওয়া হবে ওখানে দিবেন। আপনার কাছে আপনি প্র্যাকটিস করে রাখেন। ওকে সাজ্জাদ ভাই। হোসেন ভাই। সাজ্জাদ, প্রশ্ন করেন। রাফিদ। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আহ, আপনি যে যেটা মানে আপনার কাছে যে ভার্সনটা আছে ওইখানে তো মানে অনেক কিছু আছে, আমাদের কাছে যেগুলো আছে ওগুলো তো মানে ওগুলা আরো শর্টকাটে দেওয়া আছে এখন। এখন আচ্ছা, স্যার
অপশনগুলো নাই এরকম মনে হয় এখনো পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখাইছি আপনার ওইখানে নাই এরকম হওয়ার কথা না। নাই না, শর্টকাটে আছে অনেক, মানে ওই হ্যাঁ, যে আপনি এডিটিং দেখাইছেন, এডিটিং এর ওইখানে প্রথমে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে, বা এখানে এখানে ওগুলো না, এগুলো ডিরেক্ট এখানে দেয়াই আছে, ফাইন্ড, রিপ্লেস, ফাইন্ড সিলেক্ট, রিপ্লেস। এডিটিং। ওই তো এটা এরকম থাকা জরুরি না। সফটওয়্যার যখন আপডেট হয় তখন তো ইন্টারফেসে টুকটাক কিছু চেঞ্জ আসে, কিন্তু কাজ একই। ঠিক আছে, আপনার ওইখানে ওই জিনিসগুলো থাকলেই হয়েছে। যদি এরকম হয় যে আমি একটা জিনিস দেখাইছি আপনি ওইখানে নাই, সেই বিষয়টা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন যে সেটা তাহলে এটা কিভাবে করব, সেটা আমি আপনাকে একটা সলিউশন দিব ইনশাআল্লাহ। জি ভাই, আরেকটা জিনিস ভাই, এখানে আপনি তো ফাইন্ড দেখাচ্ছেন, শুধু ফাইন্ড দিয়ে যে কোনো একটা ওয়ার্ড লিখছেন না, হুম হুম। বাট এখানে ফাইন্ড এর আলাদা আবার ওই যে তিনটা অপশন আছে, অ্যাডভান্স, ফাইন্ড, গো টু, ওগুলো তো স্যার বলেন নাই কাজ কি। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো। এখানে বেসিক ফাইনটা আমরা দেখাইছি আজকের ক্লাসে, এমনিতেই সময় চলে গেছে অনেক। এখানে আরো টুকটাক কিছু জিনিস আছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আবু সিয়াম ধন্যবাদ, প্রশ্ন করবেন। ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের আসার কথা ছিল প্রথম দিন, আসে এই নাই তো তো। প্রশ্ন আপনাদেরকে বললাম যে কি ক্লাস রিলেটেড প্রশ্ন করেন, যে আমরা আর প্রশ্ন নিচ্ছি না। আপনাদের অবান্তর প্রশ্ন করার কারণে আমাদের প্রশ্ন উত্তর পর্ব ইনস্ট্রাক্টর ভাইয়ের সাথে প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করছি, বা শেষ করা যায়। জি, সকলকে অসংখ্য ধন্যবাদ। একটু প্র্যাকটিস গুলা রেগুলার করতে হবে। আমার শেষের কথা প্রতিদিন এই সেম কথাই থাকে, কারণ আপনারা যে প্র্যাকটিস গুলা যদি করেন, আমি মাইক্রোসফট এই অফিস অ্যাপ্লিকেশনের উপর 8 বছর যাবত ক্লাস নিই। কাজে আমি আপনাকে দেখাইলাম মানে হচ্ছে আমার আরেকবার প্র্যাকটিস হইলো। আলটিমেটলি আপনার আসলে যদি প্র্যাকটিস না করেন কোনো লাভ নেই। তো সেই জায়গা থেকে প্র্যাকটিসটা করতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।